তো যাই হোক, আপনারা সবাই বসেছিলেন এবং আজকে স্পেশালি যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই। এবং জয়েন করার কারণ কি জানেন তো? বিজেপিতে থেকে এরা বুঝেছে গরুর দুধে সোনা পাওয়া যায় না, তাই চলে এসছে। অনেক খুঁজেছিল 1.5 বছর ধরে, মা রাত্রিবেলা দুধ খেতে দেয়, ছাঁকনি নিয়ে ঢালে, কোথায় সোনা নেই। সোনা বাংলার একটাই সোনা, সেটা মমতা ব্যানার্জি, তাই সেখানে তারা চলে এসেছেন। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষের আবেগ যদি ভুল না বুঝি, 7টা বিধানসভার মধ্যে আমরা 6টাতে পিছিয়েছিলাম। এইবার 7টা বিধানসভার 7টাই তৃণমূল কংগ্রেস জিতবে। এবং অর্জুন বাবুরা ব্যাট আনুন, বল আনুন, গ্লাভস আনুন, ফ্লাড লাইট সাজান, আম্পায়ার আনুন, 11 জন প্লেয়ার নিয়ে থাকুন। আমাদের তরফ থেকে একটাই প্লেয়ার থাকবে, সেই প্লেয়ার বুট নয়, হাওয়াই চটি পরে লড়ে নেব দাদা। এই লড়াইটা আমরা লড়ে নেব। আরে বিজেপির সমস্যা কি জানেন? আপনারা যারা উপস্থিত আছেন সবাই বুঝবেন, বিজেপির নেতারা বুঝতে পারছে ওদের এক হাত দ্বারা হবে না। সেই কারণে কি ওদের দরকার তৃণমূলের নেতা। অমিত শাহ এসছে দিল্লি থেকে হাতে একটা বাটি নিয়ে, দিদির কালীঘাটের বাড়ির কাছে গিয়ে বলছে, দিদি একটা নেতা দাও না, তোমার একটা নেতা দাও না, দিদি একটা নেতা। আর আমাদের দিদির মনে বড্ড দয়া, জানেন তো? আমাদের দিদি যেমন সাধারণ মানুষকে ফ্রি রেশন দেন, আমাদের দিদি যেমন সাধারণ মানুষকে চিকিৎসা, স্বাস্থ্যসাথী, ফ্রি হসপিটাল দেন, আমাদের দিদি যেমন বাচ্চা ছেলে মেয়েদের জুতো মোজা দেন, দিদি ছেলেমেয়েরা বললে কলেজ করে দেন, স্কুল করে দেন। এখন দিদির কাছে কেউ এসে বলছে দিদির নেতা দাও, তো দিদি দেবে না? আমাদের দিদি খুব ভালোবাসে, তা আমাদের দিদি বলছে, শিলভদ্র যা, শুভেন্দু যা, শোভন বৈশাখীকে নিয়ে যা। তো তারা গেছে, গিয়ে অমিত শাহ সেই পার্টি করে নিয়ে এসে ওইগুলাকেই পাম দিয়ে বিরাট নেতা বানিয়েছে। তারা বিরাট নেতা, নিজের বিধানসভা জিততে পারেনি, ওরা নাকি বিরাট নেতা। এখন বিজেপিতে কি হয়েছে জানেন? পুরনোরা তো ছিল, এখন এইগুলা গিয়ে সব গুতাগুতি শুরু হয়ে গেছে গোয়ালে। ওকে গুতায় কেন? বিজেপি যাকেই ডাকছে বলছে আসো মুখ্যমন্ত্রী করবো। ভাই একটা রাজ্যে কটা মুখ্যমন্ত্রী হবে? 49টা। যাকে ডাকে বলে সিএম। আর একটা তফাৎ কি জানেন দাদা? এই যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব মিডিয়া বলার চেষ্টা করে না সবসময়। আপনারা বললে একটা সোজা কথা বলবেন, ভাই আমাদের সমস্যা নেই, তোমরা ঠিক বলছো, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিন্তু তফাৎটা কি জানো? তৃণমূলের এক একটা নেতা হচ্ছে একটা রাজধানী এক্সপ্রেস যদি হয় তার এক একটা বগি, এক একটা নেতা এক একটা বগি। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজধানী এক্সপ্রেসটার ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আর এই কারণে ইঞ্জিন যদি বলে হাওড়া যাবো, বগিকেও হাওড়া যেতে হবে। ইঞ্জিন যদি বলে দিল্লি যাবো, বগিকেও দিল্লি যেতে হবে। কিন্তু বিজেপির সমস্যাটা কোথায় জানেন? সবাই ইঞ্জিন হবে। দিলীপ লাইনে দাঁড়িয়ে আছে, ওদিক থেকে মুকুল লাইন দিয়ে ঢুকবে, ঠোকাঠুকি। যখন মুকুল ঢুকবে ওই দিক থেকে শুভেন্দু প্যাঁ প্যাঁ করে হর্ন মারছে, ভাই আমি যাবো। আর শুভেন্দু যখন হর্ন মারে, আসানসোল থেকে একটা ইঞ্জিন আসছে, ওরা আবার হর্নের আওয়াজ, ওরা আবার হর্ন টিপলে আওয়াজ হয় কাকন না পেয়ার হয়, বাবুল সুপ্রিয়। ও আবার বলে আমি ইঞ্জিন। ওদিকে লকেটের ইঞ্জিন আসছে হুগলি থেকে, ব্যান্ডেল থেকে ছেড়েছে। রূপা গাঙ্গুলির ইঞ্জিন আসছে, সব এসে ঠোকাঠুকি। এতে কি হলো সমস্যা? 2021-এর বিধানসভা নির্বাচনে এই ইঞ্জিনে ঠোকাঠুকি হয়ে বিজেপি নামক এক্সপ্রেসটা ঠ্যাং উল্টে লাইনচ্যুত হয়ে পড়ে থাকবে। আর যখন পড়ে থাকবে তখন সেই রেল লাইনের ওপর দিয়ে মমতা ব্যানার্জির ইঞ্জিনকে সামনে নিয়ে তৃণমূল কংগ্রেসের এক্সপ্রেস, যেটা 2011 সালে 184 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটেছিল, 2016-তে 211 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটেছিল, এবার 222 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে হাওড়ার দিকে যাবে। আর সেই দিনকে আমি তো আমার দলের নেতাদের বলেছি, তৃণমূল ভবনের বাইরে একটা গুদাম ঘর বানাও। বলছে কেন? আমি যে 21-এ জেতার পর এত ক্ষমা প্রার্থনা লেখা চিঠি আসবে না, রাখার জায়গা পাবে না। দিদি ভুল করেছি, ভুল পথে গেছি, ফিরিয়ে নাও। আর এই যে ক্ষমা প্রার্থনার চিঠি আসবে, সবচেয়ে মোটা চিঠিটা আপনাদের ব্যারাকপুর থেকে যাবে। কিন্তু সেই দিনকে একটা কথা আমি দলের ওপরের নেতাদের বলেছি, তারা কথা দিয়েছে আমাদের কি, ওই যে গুদাম ঘরে যত ক্ষমা প্রার্থনার কাগজ জমবে সেইগুলো কিলো দরে বেচা হবে, যে টাকাটা পাওয়া যাবে গরিবদের কম্বল দেওয়া হবে। বাংলার মানুষ একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে, কি জানেন তো? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, জেপি নাড্ডা, অমিত শাহ, বেইমান, গদ্দার, সিপিএম, কংগ্রেস, মিডিয়া, টাকা, সবাই জোট বেঁধেছে। আর কেন জোট বেঁধেছে? ওই একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকে সরাবে বলে। একটা 5 ফুট 2 ইঞ্চির মহিলার দাদা এত ক্ষমতা, অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে বাংলা। রোজ আসছে যাচ্ছে, আর এসে যে কি করছে, কার বাড়িতে ঢুকছে, কাণ্ডে পিণ্ডে গিলে আবার চলে যাচ্ছে। দাদা, দেশের সরকারের কাজ কি? জনতাকে খাওয়ানো। কিন্তু এই দেশের সরকারের মাথারা লোকের বাড়িতে ঢুকে খেয়ে দেয়। এইরকম ছোচা সরকার দেখিনি ভাই। হ্যাঁ, প্লেটের ওপরে ভাতটা নেবে দেখবেন বিড়াল ডিঙাতে পারে না। বিরাট, আরে খান উনি, পেটটা এত বড়, খেতে তো হবে, সেটা না। আর আমরা বাংলার মানুষ, আমরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আসুন খান। কিন্তু দাদা, আপনি জঙ্গলমহলে সেই আদিবাসী বোনের বাড়িতে যারা পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, তাদের বাড়িতে আজকে 1500 টাকা কিলো পোস্তর বড়া খাচ্ছেন। দেরাদুন রাইজের চাল খেয়ে বলছেন দিদি নে क्या विकास का काम किया है। এই বিকাশটাই করেছে। পিঁপড়ের ডিম খাওয়া লোকগুলো সরু চালের ভাত খাচ্ছে আর আপনাকে খাওয়াচ্ছে। বিজেপি দলটার সমস্যা হচ্ছে, এতদিন যাদেরকে চোর, ছেঁচোর, ডাকাত, নারদা সারদা গালাগালি করতো, কি ওয়াশিং মেশিন বানিয়েছে, চোবাচ্ছে, দুর্নীতিগ্রস্ত তুলছে সব, তুলে পার্টির নিজেদের নেতাদের পাশে বসাচ্ছে, বসিয়ে তাদেরকে এখন বড় নেতা বানিয়ে দিচ্ছে। বাংলার মানুষ বলছে, ভাই তুমি তো তোমার পার্টি অফিসে ভিডিও ফেলে দেখিয়েছিলে শুভেন্দু টাকা নিচ্ছে, মুকুল টাকা নিচ্ছে, শঙ্কুদেব টাকা নিচ্ছে, এইদিকে আমাদের শোভন চট্টোপাধ্যায় টাকা নিচ্ছে। আরে জানেন না, আমি টিভি চ্যানেলে যেতাম, বিজেপির নেতাগুলো ব্যঙ্গ করে বলতো, দেবাংশু তুমি বেশি কথা বলো না, তোমাদের নেতারা তোয়ালেতে মুড়িয়ে টাকা নেয়। শোভন চ্যাটার্জির কথা বলেছিল। সেই দিনকে আমি গিয়ে বললাম, বন্ধু আজকে আর কোনো কষ্ট নেই বলো, কারণ আজকে তোয়ালে গোয়ালেতে চলে গেছে, তাই না? এখন তোয়ালে গোয়ালে চলে গেছে, তাই আমি জানি না তোয়ালেটা উনি রেখে গেছেন না নিয়ে গেছেন সাথে, কিন্তু এখন যদি খুব ভালো, এই বাংলার মানুষ তো দেখছে। আর একটা কথা দাদা, এতদিন টিভিতে কি শুনতেন, বিরোধী আর মিডিয়াগুলো কি বলতো, তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বলতো না। মানে তৃণমূলে একজনই নেত্রী, বাকিদের তো কোনো গুরুত্বই নেই, আর বড় নেতা কোথায়? আর আজকে দেখুন রোজ খবর করছে তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা বেরিয়ে গেল, তৃণমূলের ওই বড় নেতা বেরিয়ে গেল। তো দাদা, এতদিন সব ল্যাম্প পোস্ট ছিল, এখন সবাই পোস্ট হয়ে গেছে, তাই না? সব গুরুত্বপূর্ণ, তাই না? এই 2 নম্বরই কেন? তাহলে বলুন সেদিন ঢপ দিয়েছিলেন, আর নালে বলুন আজকে ঢপ দিচ্ছেন। আমি একটাই কথা বলি ভাই, তোমাদের কথাটাই মেনে 1000টা ল্যাম্প পোস্টে যদি পড়ে যায়, আমাদের পোস্টটা তো দাঁড়িয়ে আছে, গোটা বাংলাকে আলো দিচ্ছে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আর এই হাওয়াই চটি পড়া মহিলার নেতৃত্বেই এই প্রত্যেকে বাংলার মানুষের চপে আঘাত খাবে এই লোকগুলো, যারা আজকের দিনে দাঁড়িয়ে বেইমানি করছে। কারণ বাংলার মানুষ একটা জিনিস বিশ্বাস করেছে, এই একটা রোগা মহিলা বাংলার মানুষের জন্য কাজ করতে করতে চিন্তায় মহিলাটার শরীরে আর কিছু বেঁচে নেই। আমাদের কথা না ভেবে, আমাদের কথা ভেবে, নিজের কথা না ভেবে, এই 65 বছর বয়সে যেখানে করোনার রিস্ক সব থেকে বেশি, নিজের জীবনের তোয়াক্কা না করে ঘুরে বেরিয়েছে হাসপাতালে যেন আমরা চিকিৎসাটা ভালো পাই। এই মহিলাটা শুধুমাত্র আমাদের জন্য লড়ে গেছে। আর এই মহিলাটার পিঠে আর কত ছুরি মারবি রে তোরা, কত আঘাত দিবি? আর তো তার শরীরে ছুরি মারারও জায়গা নেই। সিপিএম মেরে মেরে শরীরের হাড়গুলো ভেঙে দিয়েছিল, আর তোরা বিশ্বাসঘাতকতা করে করে মহিলাটার মনটা ভেঙে 1000টা টুকরো করে দিয়েছিস। কিন্তু একটা জিনিস জানেন তো, যার কেউ থাকে না তার ভগবান থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতা জনার্দন আছে আর ভগবান আছে। আর ধর্মের কল যখন বাতাসে নড়বে না, সেই ধর্মের হাওয়া প্রত্যেকের চাল চুলো এমন ভাবে উড়িয়ে দেবে, অমিত শাহের মুখেও আমেদাবাদে নিয়ে গিয়ে ফেলবে এই ঝড়। আর সেই ঝড়ে কেউ ইয়ত্তা পাবেন না দাদা। আজকে বড় বড় কথা বলবেন না, তৃণমূল কর্মীদের হুমকি দেবেন না। আমরা জানি তৃণমূল কর্মীরা যখন সবুজ আবির মেখে মিছিল করবে রেজাল্ট বেরোনোর পর, এই আপনাদের হুমকি দেওয়া মালগুলো সবুজ আবির মেখে আপনাদের সাথে যাবে, দেখবেন। সেই দিনকে তাদেরকে আবিরের সাথে একটু গোমূত্রও খাওয়াবেন। ভাই বিজেপিতে থেকে খেয়েছিস, তারপরে তো করোনা হয়েছে। দিলীপ ঘোষ কি বলে, গোমূত্র গেলে করোনা হবে না। আরে ভাই তুমি খাওনি, তোমার হলো কি করে? লকেট দিদিকে খাওয়াওনি। আরে তোমরা 2 চামচ খেলে তোমাদের নেতা অমিত শাহকে 4 লিটার খাওয়ানো উচিত, ওইটারও 2বার করোনা হলো কি করে? তার মানে গোমূত্রে করোনা সারে না, করোনা সারে ভ্যাকসিনে। যে ভ্যাকসিন আমাদের দিদি প্রত্যেককে বিনা পয়সায় দেবে বলে ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত মানুষকে। আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা গোমূত্র চান না ভ্যাকসিন চান। ভেবে দেখুন না, মমতা ব্যানার্জি পরিশ্রম করে গেছেন রাজ্য জুড়ে, নরেন্দ্র মোদী পথে নামেননি, রাস্তায় নামেননি করোনা, কিন্তু 15 দিন পর পর উদয় হয়েছেন টিভির সামনে। কি একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, शाम को 5 बजे छत पे आओ,
ताली बजाओ, थाली बजाओ, डंडा बजाओ। ওই কি রে ভাই, তালা বাজালে থালি বাজালে উড়ে যাবে করোনা। কে আবার দেখি কাসর ঘন্টা নিয়ে বাড়ির কোনায় কোনায় ঘুরছে, ভাবে এই আওয়াজে চলে যাবে, খুব ভালো কথা। আবার তিনি 15 দিন চুপ, কোনো কথা নেই। আবার আমাদের দিদি পরিশ্রম করছেন, জেলায় জেলায় মিটিং করছেন, কোন হসপিটালে বেড দরকার, কোথায় ভেন্টিলেটর দরকার কিনছেন, স্যানিটাইজার কিনে আনছেন, মাস্ক কিনে আনছেন, পিপিই বানাচ্ছেন। আবার বাবুর উদয়। मेरे प्यारे भाइयों बहनों, रात को 9 बजे छत पे आओ, दिया जलाओ, मोमबत्ती जलाओ। ও বা, উনি বলে বিজেপির কর্মীরা তো ওনারা ডবল বলে যে মোমবাতি জ্বালাতে আমার বাড়ির পাশে থেকে ন্যাড়া পোড়া করছে। কে রকেট জ্বালাচ্ছে, কে তুবড়ি জ্বালাচ্ছে, কে রংমশাল জ্বালাচ্ছে। আমি যে ভাই কালী পুজো শুনেছি, করোনা পুজো বাবার জন্মে শুনিনি। ধুমধাম ফেটেছিল না সেদিন চতুর্দিকে? তা আপনারা বলুন, এই মূর্খ দলটা করোনার সময় যেখানে প্রত্যেকের শ্বাসকষ্ট হচ্ছে, যেখানে দাঁড়িয়ে পরিবেশ দূষণ কমানোর জন্য কালী পুজোয় বাজি ফাটানো নিষেধ করা হয়েছিল, ওরা মোমবাতি জ্বালানোর বদলে বাজি ফাটাচ্ছে। বাংলায় ক্ষমতায় এলে বাংলাটাকেও তুবড়ি ভেবে জ্বালিয়ে দেবে। তাই বুঝতে পারছেন তো কি করতে হবে আপনাদেরকে। বিজেপি তাহলে আপনি বলবেন 200 কেন বলছেন? কর্মীদের পাম খাওয়াতে হবে তো। মেলায় গেছেন এখানে কেউ? সবাই মেলায় গেছেন তো? মেলাতে দেখবেন একটা মিকি মাউস হয়, বাচ্চারা চাপতে ভালোবাসে, উঠে লাফায়। মিকি মাউসটা দেখেছেন? যখন মেলা শেষ হয় কোনোদিন যাবেন, যখন হাওয়াটা খোলে না পিস করে, দেখবেন ওই মিকি মাউসটা যেটা এত বড় লাগে ওই মাটিতে পাপোচ হয়ে পড়ে থাকে। বিজেপির নেতা কর্মীদের ওভাবে হাওয়া খাওয়ানোর জন্য 200 বলে বিরাট উঁচু করেছে। আপনারা একটা গল্প দিলে বুঝবেন। অমিত শাহের টার্গেট আর কত বিজেপি পায়। দিল্লিতে কটা আসন লোক বিধানসভার? 70টা, তাই তো? 70টার মধ্যে ওখানে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী। অমিত শাহ বললো अब केजरीवाल को हटाना है, दिल्ली को मोदी जी का हाथ में देना है। सब কর্মীদের কি উল্লাস, হ্যাঁ বলে দিয়েছে হবে। কটা সিট পাবে? हमको 70 में से 45 सीट मिलेगा। অমিত শাহ বলে দিল আমরা 45টা আসন পাবো। বিজেপি 36 মেজরিটি, ও বলছে 45। बीजेपी কর্মীদের তো আরো আনন্দ। अमित शाह अगर 45 बोले तो 50 तो जरूर मिलेगा। রেজাল্টের দিন টিভির সামনে চালিয়ে বসে আছে, অমিত শাহ 50 বলেছে, কেজরিওয়াল যাচ্ছে মোদিজির হাতে দিল্লি। লাস খবর চালিয়েছে, রেজাল্ট 50 না, 45 না, 40 না, 35 না, 30 না, 25 না, 20 না, 15 না, 10 না, 9 না, 8খানা সিট পাইছে। তাহলে যারা 45-এর কথা বলে 8 পায়, তারা 200-র কথা বলে কত পাবে? এটা আপনার ক্লাস 5-এর বাচ্চাকে ঐকিক নিয়মে করতে বলবেন, অঙ্কটা করে আপনাদেরকে বুঝিয়ে দেবে। আপনি আজকের দিনে কি সে ভাবুন না, মমতা ব্যানার্জির বদলে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী। দিদি আপনাদের ভ্যাকসিন দেবে, আপনারা বুথে বুথে গিয়ে ভ্যাকসিন পাবেন, যেমন বাচ্চাদের পোলিও টিকা খাওয়ান। এবার ভাবুন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী, আপনি আপনার পরিবার নিয়ে গেছেন মানে বুথে ভ্যাকসিন নেওয়ার জন্য। দরজাটা খুললেন, খুলে দেখলেন দিলীপ ঘোষ দাঁড়িয়ে আছে, হাতে একটা বাটি নিয়ে, সামনে একটা গরু। বুঝতে পারছেন বাটিতে করে কি করবে? গরুর দিকে বাটিটা বাড়াবে, বলবে গরু যেটা দেবে ওটা আপনাকে খাইয়ে বলবে না তোমার ভ্যাকসিন হয়ে গেছে, এবার বাড়ি চলে যাও। আপনারা এই দিন দেখতে চান বাংলার মাটিতে? আর দেখুন, মায়ের সাথে অভিমান হতে পারে, মায়ের সাথে আমি 2 দিন কথা বন্ধ রাখতে পারি, কিন্তু আমি যখন বাড়ির বাইরে বেরোবো না, আমার ঘরের চাবিটা কিন্তু প্রতিবেশীর হাতে দিয়ে যাব না, মায়ের হাতেই দিয়ে যাব। এই বাংলা কিন্তু আপনার বাড়ি। এই চাবিটা আপনি গুজরাট, উত্তরপ্রদেশের ওই লোকেদের হাতে আশা করি দেবেন না। এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।